হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি জেভিএনএসটিএস এর সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের স্যাম্পল কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি চারটেরই স্যাম্পল এবং অফিসিয়াল স্যাম্পল কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেটা জেভিএনএসটিএস এর ওয়েবসাইট আমাদেরকে প্রোভাইড করছে। সেই স্যাম্পল কোশ্চেন তোমাদেরকে আমি এখানে আজকে ডিসকাস করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি চারটে সাবজেক্টেরই স্যাম্পল কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এর আগের ক্লাসে আমরা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য স্যাম্পল কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম। যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো, অবভিয়াসলি যদি তোমাদের প্রয়োজন হয়, অবভিয়াসলি তোমরা কেউ যদি জেটিএসটির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অবভিয়াসলি করে আই বাটনে ক্লিক করে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের যে স্যাম্পল কোশ্চেন আলোচনা করেছি সেটা তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যারা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের অ্যাসপিরেন্টস আছে তাদের বলি, স্যাম্পল কোশ্চেন্স আরও আসবে, যেমন জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের আগে এসছে, পরেও আসবে, এরপর এসটিএসটিরও আরও স্যাম্পল কোশ্চেন কিন্তু আসতে থাকবে। তাই যদি ক্লাস ভালো লাগে অবভিয়াসলি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যদি এরকম ক্লাস আরও আগে দেখতে হয় তো অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে হবে। তো আজকে আমি সবার প্রথম ডিসকাস করব যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, মার্কিং স্কিম কী হয়, এবং আমাদের টোটালি আজকে ডিসকাশনটা হবে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র কন্যা মেধাবৃত্তির উপর। এখন সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট কারা দিতে পারবে, কারা কারা এলিজিবল হবে, সিনিয়র কন্যা মেধাবৃত্তিটা কি, কি কোশ্চেন প্যাটার্ন ইত্যাদি ডিটেলস আমি আলোচনা করেছি। সেই সমস্ত ভিডিওগুলো আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে এলিজিবল কিনা। যদি এলিজিবল হও তো 20 অক্টোবর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ করা যাবে, ফর্ম ফিল আপ করে দেবে, এবং ন্যূনতম একটা অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন ফিস লাগবে 200 টাকা সামথিং সম্ভবত। তো সেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারো, কারণ নভেম্বর মাসে কিন্তু এর পরীক্ষা আছে, 21শে নভেম্বর। এবং এটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করে, ভীষণ একটা অ্যাট্রাকটিভ স্কিম। তো ডিটেলস জানতে হলে অবভিয়াসলি ওপরে ভিডিওতে দেখে নাও, সমস্ত ডিটেলস আমি ওখানে দিয়ে রেখেছি। কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তারও ডিটেলস আছে। আজকে আমি মেনলি এখানে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র কন্যা মেধাবৃত্তির জন্য স্যাম্পল কোশ্চেন, যেটা জেভিএনএসটিএস অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, সেইটা নিয়ে আলোচনা করবো এবং তার সম্পূর্ণ সমাধান করে দেবো। ম্যাথসের সম্পূর্ণ সমাধান করে দেবো কোশ্চেনগুলো। তো তোমরা দেখো এবং এই ধরনের কোশ্চেনই আসবে এটা ধরে নিয়ে প্রিপারেশন নিতে স্টার্ট করো। তো চলো সবার প্রথম আগে কোশ্চেন প্যাটার্নটা একবার ডিসকাস করে নিই। তো সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র কন্যা মেধাবৃত্তির জন্য কি হবে, তোমাদের দেখো, সর্বপ্রথম তোমাদের টোটাল নাম্বার অফ টাইম হচ্ছে 90 মিনিট বা 1.5 ঘন্টা, এবং ফুল মার্কস হচ্ছে 75, 75 নম্বরের কোশ্চেন, 90 মিনিট সময়। প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন হবে। অনেকে বলছে স্যার সেকশন বি এর কোশ্চেনগুলো কি এমসিকিউ হবে না? প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ হবে। সেকশন এ, সেকশন বি, দুটো পার্টে ডিভাইড হবে আমাদের এখানে কোশ্চেনগুলো। এবং তোমাদের এখানে চারটে সাবজেক্ট থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি। চারটের মধ্যে যে কোনো তিনটে তোমাদেরকে এখান থেকে চয়েস করতে হবে। অর্থাৎ কেউ যদি পিসিএম দেবো মনে করো তো সে পিসিএম দিতে পারবে। অর্থাৎ কেউ যদি মনে করো যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস দেবো, তো এই তিনটে নিয়ে সে দিতে পারবে। যারা আইআইটি জেই প্রিপারেশন নিচ্ছ তারা অবভিয়াসলি পিসিএম দিও, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু পিসিবি দিতে হবে। তো এই যে কোনো তিনটে সাবজেক্টের উপর তোমাদেরকে অ্যান্সার করতে হবে। চারটে সাবজেক্টেরই কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে কোশ্চেন পেপারে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কোশ্চেনে এখানে নোটিফিকেশনে বলাই হয়েছিল যে এনি 3 সাবজেক্টস অ্যাজ পার দেয়ার চয়েস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজির মধ্যে। এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, দুটো সেকশনে ভাগ হবে, একটা সেকশন 1, একটা সেকশন বি। সেকশন 1-এ প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে 8টা করে কোশ্চেন থাকবে। তোমাকে যে কোনো তিনটে সাবজেক্ট চয়েস করে তিনটে সাবজেক্ট থেকে 8টা টোটাল 24টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। 8টা করে এক একটা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, তিনটে সাবজেক্ট থেকে টোটাল 24টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে 2.5 করে। যদি ভুল উত্তর দাও নেগেটিভ মার্কিং আছে -1, এবং যদি অ্যাটেম্পটই না করো তাহলে সেটা সম্পূর্ণ কোনো নেগেটিভ মার্কিং কাটা হবে না, 0 মার্কস হিসাবে ধরা হবে। এবং তোমরা অনেকে বলছো স্যার এবারে অনলাইন পরীক্ষা হবে না অফলাইন পরীক্ষা হবে। দেখো তোমাদের একটা জিনিস আমি বলি, জেভিএনএসটিএস এর যখন আমি ডিটেলস ভিডিওগুলো করেছিলাম সেগুলো আশা করি তোমরা কমপ্লিটলি দেখোনি। সেখানে আমি বলেই দিয়েছি, জেভিএনএসটিএস পরিষ্কার ঘোষণা করিয়ে দিয়েছে যে পরীক্ষাটা কমপ্লিটলি অনলাইন হবে। হোম বেসড পরীক্ষা, নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোন থেকে বা নিজের ডেস্কটপ ল্যাপটপ থেকে পরীক্ষাটা দিতে পারবে। কিভাবে এই পরীক্ষাটা অর্গানাইজ করা হবে, কিভাবে কি সিস্টেম আছে না আছে, কি রুলস আছে, তার সম্পর্কে ডিটেলস ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তাই ধৈর্য ধরো, অনলাইন হবে, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। অফলাইন পরীক্ষার কোনো সম্ভাবনা নেই, কারণ জেভিএনএসটিএস নিজে ঘোষণা করে দিয়েছে, তোমরা নোটিফিকেশনটা দেখে নিও যে অনলাইন পরীক্ষা হবে। ওকে, 21শে নভেম্বর অনলাইন পরীক্ষা হবে। তো যাই হোক, যেটা আলোচনা করছিলাম সেকশন এ থেকে, তাহলে টোটাল 24 কোশ্চেন্স, 2.5 মার্কস করে, টোটাল 60 মার্কস কিন্তু এখান থেকে অ্যান্সার করতে হবে। এরপর সেকশন বি এতে কি হবে, সেকশন বি এতেও চারটে সাবজেক্ট থেকে
প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে সেকশন বি থাকবে এবং প্রত্যেকটা সেকশন বি এতে 3টে করে কোশ্চেন দেওয়া থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্কস হবে 5 করে। এবং তোমাকে যে কোনো একটা সাবজেক্ট তোমার যেটা ভালো লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থেকে তোমায় সেকশন বিটা কমপ্লিট অ্যান্সার করতে হবে, অর্থাৎ 3টে কোশ্চেন কমপ্লিট অ্যান্সার করতে হবে যে কোনো একটা সাবজেক্ট থেকে। এবং 3টে কোশ্চেনের জন্য তোমার এখানে ফুল মার্কস হচ্ছে 15। তাহলে 60 প্লাস 15 টোটাল কিন্তু 75 মার্কস তোমার টোটাল হয়ে যাচ্ছে। এবং এখানে যে 5 মার্কসের কোশ্চেনগুলো থাকবে সেকশন বি তে, তার জন্য নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে -2। এবং যদি কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করা হয় তাহলে কোনো রকম নেগেটিভ মার্কিং কাটা হবে না, শূন্য হিসেবে ধরা হবে। তো এই ছিল আমাদের কোশ্চেন প্যাটার্ন, যেটা অলরেডি আমি ডিসকাস করে রেখেছি, তবুও একবার বলে দিলাম। এবার এই প্যাটার্নটাকে আরেকটু ডিটেলসে বোঝার জন্য আমরা একটা ট্যাবুলেশন ফর্মে এটাকে বুঝিয়ে দেবো তোমাদেরকে। দেখো এখানে দুটো সেকশন থাকবে, সেকশন এ, সেকশন বি। তোমরা যে কোনো সেকশন থেকে স্টার্ট করতে পারো। তো আমি সবার প্রথম বলবো সেকশন এ দিয়ে স্টার্ট করো, কোনো অসুবিধা নেই। সেকশন এতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি প্রত্যেকটারই একটা করে সেকশন এ থাকবে। প্রত্যেকটা সাবজেক্টই 8টা করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে 2.5 করে, অর্থাৎ টোটাল প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমার 20 করে মার্কস কিন্তু দেওয়া থাকবে। তোমাকে চয়েস করতে হবে যে কোনো 3টে, যে কোনো এই 4টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট। এমনটা নয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি কম্পালসারি নয়, কেউ কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও করতে পারে, কোনো অসুবিধা নেই। তো যে কোনো 3টে সাবজেক্ট থেকে এখানে 8টা করে 24টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে সেকশন এ থেকে। আর সেকশন বি থেকে যে কোনো একটা সাবজেক্ট থেকে আমার 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। একটা সাবজেক্টেরই 3টে কোশ্চেন অ্যান্সার করতে হবে, 5 মার্কস করে থাকবে, টোটাল 15। এখান থেকে টোটাল 60, এখান থেকে 15, টোটাল হয়ে যাবে 75 মার্কস। টোটাল টাইম হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, 90 মিনিট। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা আদতে। এরপরে আমরা ফার্স্ট চলে যাব। আচ্ছা, এখানে আমি বলে দিই যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি 4টেরই স্যাম্পল কোশ্চেন আমরা কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো কিংবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে দেখে নিও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্টের কোনো সলিউশন কিন্তু আমাদের চ্যানেল প্রোভাইড করতে পারবে না, কারণ আমাদের চ্যানেল অনলি ফর ম্যাথস। তো ম্যাথস এর কোশ্চেন কিন্তু আমরা এখানে সলভ করে দেবো আজকে এই ক্লাসেই। যে স্যাম্পল কোশ্চেনটা তোমরা ডাউনলোড করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, সেই স্যাম্পল পেপারে যে ম্যাথস এর কোশ্চেন আছে সেকশন এ এবং বি, তার ডিটেল সলিউশন আজকে আমি এই ক্লাসে করিয়ে দেবো। তো সেই জন্যই আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বাদ দিয়ে দিয়েছি, সম্পূর্ণ প্রথমে স্টার্ট হচ্ছে ম্যাথমেটিক্স থেকে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোশ্চেন তোমরা ডাউনলোড করে তোমরা যে রেসপেক্টিভ টিচারের কাছে পড়ো সেই টিচারের কাছ থেকে সলভ করে নিও। ম্যাথসের পেপারটা আমাদের এই চ্যানেলে সলভ করে দেবো। দেখো ম্যাথসের প্রথম সেকশন এ আছে, সেকশন এ তে আমি যেটা বললাম, এখানে কি করতে হবে, টোটাল 8টা প্রশ্ন আছে। ওকে, এখানে 8টা প্রশ্ন আছে, দেখতেই পাচ্ছ 8 কোশ্চেন অ্যান্ড প্রত্যেকটা 2.5 করে, যেটা আমি বললাম। তো সেকশন এতে 8টা কোশ্চেন 2.5 করে আছে। যে কোনো 3টে সাবজেক্ট তুমি চয়েস করে নিয়েছো। যদি ম্যাথমেটিক্স তুমি চয়েস করে থাকো তাহলে ম্যাথমেটিক্সের কোশ্চেনের সলিউশন অবশ্যই দেখতে থাকো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের ম্যাথমেটিক্সে আছে সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোইং এলপিপি, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, বা তোমরা যেটাকে বলো রৈখিক প্রোগ্রামিং বা বেঙ্গলি মিডিয়ামে। তার একটা সমস্যা, এখানে কি বলা আছে, জেড একটা ফাংশন দেওয়া আছে। জেড ফাংশনটা কি বলতে চাইছে, জেড ফাংশনটাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে বা চরম মান বার করতে হবে, যেখানে দুটো কনস্ট্যান্ট দেওয়া আছে বা দুটো এখানে কিন্তু লিনিয়ার ইকুয়েশন বা অসমীকরণ দেওয়া আছে। এই দুটো অসমীকরণের মাধ্যমে আমাকে এই জেডটাকে ম্যাক্সিমাইজ করতে হবে বা চরম মান বার করতে হবে। 4টে অপশন দেওয়া আছে এখানে, তুমি দেখতে পাচ্ছ। 4টে অপশনের কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার প্রথম গ্রাফটা ড্র করে নিতে হবে। গ্রাফটা ড্র করা হয়ে গেলে আর এর মধ্যে কিন্তু বিশেষ কোনো কাজ কারবার নেই। তো সবার প্রথম দেখো এই ইনইকুয়ালিটি গুলোর গ্রাফটা আমাদেরকে আঁকতে হবে। ইনইকুয়ালিটির গ্রাফ আমরা ইকুয়ালিটি ধরে নিয়ে আঁকবো। অ্যাকচুয়ালি x1 প্লাস x2 এটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 1, বা এটাকে আমরা x1 প্লাস x2 ইকুয়ালস টু 1 ধরে নিয়ে এর গ্রাফটা আমি পুট করব। এখান থেকে হচ্ছে x1/1 প্লাস x2/1 ইকুয়ালস টু 1। তো এই ফর্মে কেন লিখছি, কারণ প্রত্যেকটা অসমীকরণকে, প্রত্যেকটা ইনইকুয়ালিটিকে আমাকে কিভাবে আনতে হবে, x/a বা x1/a প্লাস x2/b ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে এলে তাহলে ইজিলি আমি বলতে পারবো যে x1 অ্যাক্সিসকে a, 0 বিন্দুতে টাচ করবে এবং
x2 অ্যাক্সিসকে 0, b পয়েন্টে কাট করবে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ইনইকুয়ালিটিকে এই ফর্মে আনতে হবে। ওকে, তবেই আমরা কিন্তু সহজে স্ট্রেট লাইনটাকে ড্র করতে পারবো। তাহলে আমি এই ফার্স্ট স্ট্রেট লাইনটাকে এই ইন্টারসেপ্টিং ফর্মে যখন নিয়ে এসেছি তখন দেখতে পাচ্ছি এর x1 ইন্টারসেপ্ট হচ্ছে 1, x2 ইন্টারসেপ্ট হচ্ছে 1। তাহলে আমাদেরকে যদি আমি গ্রাফটা ড্র করি, কিরকম গ্রাফটা আসবে দেখো। এখানে x1 y1 অ্যাক্সিস নয়, কিন্তু এখানে যেহেতু ভ্যারিয়েবল গুলো x1 x2 y2, তাহলে এটা হচ্ছে x1 অ্যাক্সিস, এটা হচ্ছে x2 অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে x1 ড্যাশ, এটা হচ্ছে x2 ড্যাশ, এটা অরিজিন। তো প্রথমটা হয়েছিল কি, প্রথমটা হয়েছে x1 বাই 1 প্লাস x2 বাই 1 ইকুয়ালস টু 1, বা আমাদের ইকুয়ালিটি করে নিয়েছি। তো এই সরল রেখাটা কিরকম দেখতে হয়, স্ট্রেট লাইনটা এখানে যদি 1 পয়েন্টটা হয়, তো এটা আমি ধরলাম 1,0 এবং এটা আমি ধরলাম 0,1। তাহলে এই 1,0 0,1 দিয়ে যে স্ট্রেট লাইনটা যাবে সেটাই হবে অ্যাকচুয়ালি আমাদের x1 প্লাস x2। এটা ছিল আমাদের কি, গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে গ্রেটার ইকুয়ালস টু 1 যদি হয়, এবার আমাকে দেখতে হবে যে স্যাটিসফাই কিভাবে করছে। তো x1 প্লাস x2 গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে আমি যদি এখানে 0 পয়েন্ট বসিয়ে দিই, আমি দেখতে পাচ্ছি এই ইনইকুয়ালিটিটাকে 0 পয়েন্টটা কি হচ্ছে না, স্যাটিসফাই করছে না। কারণ 0 বসিয়ে দিলে 0 প্লাস 0 গ্রেটার ইকুয়ালস টু 1 কিন্তু কখনোই হতে পারে না। তাই 0 বিন্দু যখন স্যাটিসফাই করছে না, তার মানে এই যে স্ট্রেট লাইনটা আছে এর যে রিজিয়ন, সেই রিজিয়নটা অপোজিট টু দ্য অরিজিন হবে। অপোজিট টু দ্য অরিজিন মানে এই দিকে হবে। ওকে, এইভাবে আমরা অ্যারো দিয়ে বোঝাই। এরপর দেখো নেক্সট যে আমাদের কাছে কার্ভটা আছে, সেই কার্ভটা কি আছে, 2x1 প্লাস 3x2 লেসার ইকুয়ালস টু 6, অর্থাৎ 2x1 প্লাস 3x2 লেসার ইকুয়ালস টু 6। এটাকেও আমরা এইভাবে ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে আসবো, x1 বাই 3 প্লাস x2 বাই 2 লেসার ইকুয়ালস টু 1। এটাকে ইকুয়ালিটি হিসাবে যদি আমি ট্রিট করি, অর্থাৎ এখানে লেস অর ইকুয়ালসটা তুলে যদি ইকুয়ালস ধরে নিই, তাহলে এটা কিন্তু ইন্টারসেপ্টিং একটা স্ট্রেট লাইন চলে আসবে। যে x1 অ্যাক্সিসকে 3,0 3,0 সাপোজ এখানে হলো 3,0 এবং y অ্যাক্সিসকে 0,2 পয়েন্টে কাট করবে। তো 0,2 পয়েন্ট এখানে এবং 3,0 পয়েন্ট এখানে, তো এইভাবে কাট করবে। এবং এখানে যদি আমি অরিজিনটাকে বসিয়ে দিই, দেখবো এটাকে স্যাটিসফাই করছে। 0 বসিয়ে দিলে স্যাটিসফাই করবে। অরিজিনকে স্যাটিসফাই করছে মানে এই রিজিয়নটা বা এর সলিউশন রিজিয়নটা আমাদের টুয়ার্ডস দ্য অরিজিন হবে। টুয়ার্ডস দ্য অরিজিন, অরিজিন হচ্ছে এদিকে, তাহলে এই দিকে আমাদের কিন্তু এর রিজিয়নটা তৈরি হবে। রিজিয়নটাকে আমি একটা আদার্স কালার দিয়ে আমি দেখাই, এইটা হবে এর রিজিয়ন। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে কি কি কনস্ট্যান্ট দেওয়া আছে। কনস্ট্যান্ট এখানে আছে এটা, এটা এবং x1 x2 গ্রেটার দ্যান 0। x1 x2 গ্রেটার দ্যান 0 মানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্র্যান্টে যেটুকু অংশ থাকে সেটুকুই আমরা নিই। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কোন অংশটাকে নিতে হবে, দেখো এখানে আলটিমেটলি আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এই পোর্শনটা। তাহলে দেখো এখানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। এই পোর্শনটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। এই পোর্শনের মূলত রিজিয়নটা তৈরি হয়েছে। এখন আমরা জানি সবসময় ম্যাক্সিমাম বা মিনিমাম অর্থাৎ অপটিমাল ভ্যালু সবসময় এই যে রিজিয়নটা তৈরি হয় তার ভার্টেক্স গুলোতে পাওয়া যায়। তো এখানে কি কি ভার্টেক্স দেখো, এখানে এটা একটা ভার্টেক্স, এখানে এটা একটা ভার্টেক্স। ওকে, এগেন এটা হচ্ছে 1,0, এগেন এটা হচ্ছে 3,0। তাহলে চারটে ভার্টেক্স মোট আছে, চারটে ভার্টেক্সেরই কোঅর্ডিনেট আমার জানা আছে। এবং কোঅর্ডিনেট গুলো কি কি, কোঅর্ডিনেট গুলো হচ্ছে এখানে সাপোজ ধরো আমি যদি এখানে এটাকে ঠিক করে লিখি, এটা হচ্ছে 0,1, এটা হচ্ছে 0,2, 0,1, 0,2, 0,2 অ্যান্ড আর কি কি আছে 3,0 অ্যান্ড 1,0। চারটে ভার্টেক্সের কোঅর্ডিনেট আমি পেয়ে গেছি। এবার এখান থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু বার করবো জেড এর। কোন পয়েন্টে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু আসবে, এখান থেকে আমি x1 এর জায়গায় 0, x2 এর জায়গায় 1, এইভাবে প্রত্যেকটা x1 x2 এর ভ্যালু আমি বসিয়ে বসিয়ে দেখবো জেড এর কোন পয়েন্টের জন্য জেড এর ভ্যালুটা ম্যাক্সিমাম আসছে। ওকে, চলো জেড আমাদের কি আছে দেখে নিই।
জেড আমাদের ছিল 10x1 plus 15x2, 10x1 plus 15x2। ওকে, এবার আমরা ক্যালকুলেট করব অ্যাট 0,1, 0,1 তাহলে জেডটা কি দাঁড়াবে দেখো, এখানে 0 এখানে 1 বসলে জেড 15, অ্যাট 0,2 এখানে দেখো কি আসবে, জেড হবে 0,2 এ 30, আবার অ্যাট 3,0 এখানেও দেখো জেড হবে 30 অ্যান্ড অ্যাট 1,0 জেড হবে আমাদের 10। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমি পাচ্ছি 0,2 পয়েন্টে এবং 3,0 পয়েন্টে। আমাদের এখানে কি কি অপশন আছে দেখো, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত পেয়েছি, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা এখানে 30 0,2 পয়েন্টে এবং 3,0 পয়েন্টেও 30। তো ম্যাক্সিমাম ভ্যালু 30 এবং 0,2 এবং 3,0 এই দুটো পয়েন্টে অ্যারাইজ করছে। তো আমার এখানে অপশন কি কি আছে দেখো, অপশনে বলছে ফার্স্ট অপশন ম্যাক্সিমাম জেড ইকুয়ালস টু 30 ফর x1 minus 3 4 না, এটা তাহলে হবে না, এটা ক্যান্সেল। সেকেন্ড অপশন বলছে ম্যাক্স জেড ইকুয়ালস টু 30 ফর x1 0 x2 2, এটা কিন্তু আমাদের সত্য, এই অ্যান্সারটা অপশন বিটা। এবং অপশন সি ডি দেখতেই পাচ্ছ নো ফিজিবল সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, এগুলো তো হওয়ার কোনো চান্সই নেই। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, তোমরা কোশ্চেনের প্যাটার্ন দেখে নিশ্চয়ই ধরতে পারছো যে কি লেভেলের কোশ্চেন আছে, এবং আমি বলবো এটা খুব বেশি ডিফিকাল্টি লেভেলের বিরাট কিছু নয়। এটাকে তোমরা অনেকটা WBJE এর সঙ্গে কম্পেয়ার করতে পারো, WBJE তে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন মূলত এখানে কিন্তু দেয়। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি, দেখো এখানে বলছে এস একটা সেট দেওয়া আছে 1 2 ডট ডট করে এনটা এলিমেন্ট আছে সেটের মধ্যে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ সেটস অফ দ্য ফর্ম এ কমা বি, অর্থাৎ দুটো পেয়ার অফ সাবসেটস বলছে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ সেটস অফ দ্য ফর্ম এ কমা বি অফ সাবসেটস অফ সেট এস such that A, B are disjoint where A or B or both may be empty। অর্থাৎ বলতে চাইছে, তোমরা বাংলাটাও লেখাটা দেখতে পারো, যে এস যদি একটা 1 2 3 করে আপ টু এন পর্যন্ত এন এলিমেন্টের সেট হয়, তাহলে এস এর যে সমস্ত উপসেটগুলো সাবসেটগুলো পাওয়া যাবে, সেই সাবসেটের যদি আমি একটা পেয়ার তৈরি করি, পেয়ারটা যদি এরকম দেখতে হয় এ বি আকারে, তাহলে এই পেয়ারে এরকম কতগুলো পেয়ার তৈরি করতে পারবো যেখানে এ আর বি ডিসজয়েন্ট হবে। ডিসজয়েন্ট মানে এ ইন্টারসেকশন বিটা 5 হবে। তো এরকম কতগুলো পেয়ার আমরা তৈরি করতে পারবো যেখানে এ বা বি বা দুজনই 5 হতে পারে, এমটিও হতে পারে, সে নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু এ আর বি কে ডিসজয়েন্ট হতে হবে। এরকম ডিসজয়েন্ট পেয়ার অফ সাবসেট অফ এস কতগুলো আমরা পাবো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এটা আমাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে, অঙ্কটা খুব ছোট কিন্তু এর কনসেপ্টটাই হচ্ছে আসল, কনসেপ্টটা যদি ধরতে পারা যায় তাহলে প্রবলেমটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখো এখানে আমাদের এস সেটটা কি বলছে, এস সেটটায় 1 2 3 করে আপ টু n এলিমেন্ট আছে। এখন ধরো আমরা যে পেয়ার গুলো নেবো সেগুলো এ বি আসবে, আবার এ বি থাকলে বি এ এই আকারের পেয়ার গুলো চলে আসবে আমাদের কাউন্টিং এর মধ্যে। তো আমরা এ বি যা এ বি পেয়ারটা যা বি এ পেয়ারটাও একই, তাই আমাদেরকে কিন্তু এই বি এ অর্থাৎ উল্টো পেয়ারগুলোকে বাদ দিতে হবে পরে। তো যাই হোক সেটা পরে আসবো। তো মূলত এ বি দুটো ডিসজয়েন্ট পেয়ার বার করতে গেলে, ডিসজয়েন্ট হতে গেলে মেনলি আমি কি বললাম, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5 হতে হয়। তার মানে আমি প্রথম পদটার ক্ষেত্রে যদি চিন্তা করি, ওয়ান পদটা হয় এ তে থাকবে অথবা বি এতে থাকবে অথবা এ বি এর কোনোটাতেই থাকবে না, তাহলে কিন্তু এ আর বি ডিসজয়েন্ট হবে। ধরো এ এমন একটা সেট হলো যার মধ্যে ওয়ান পদটা নেই, বাকি সমস্ত পদ রইল, বি বা বি এর মধ্যে নেই, বাকি সমস্ত পদ রইল, বা এ আর বি দুটোর মধ্যেই নেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এ আর বি ডিসজয়েন্ট হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ওয়ান পদটা তাহলে দুটো কেস হতে পারে, এক এ এর মধ্যে নেই, 2 নম্বর বি এর মধ্যেও নেই, আর 3 নম্বর হচ্ছে এদের দুজনের মধ্যেই নেই। তাহলে ওয়ান পদটা কিন্তু তিনটে ভাবে ডিসজয়েন্ট সেট তৈরি করে দিতে পারে, এক প্রকার এ এর মধ্যে নেই, বি এর মধ্যেও নেই, এ ও বি দুজনের কারোর মধ্যেই নেই, তাহলে ওয়ান পদটা 3 প্রকারে ডিসজয়েন্ট সেট তৈরি করছে। একইভাবে টু পদটাও তাই করবে, এর মধ্যেও নেই বা বি এর মধ্যে নেই বা এ আর বি কারোর মধ্যেই নেই, তাহলেও ডিসজয়েন্ট হয়ে যাবে। ওকে, সেটটা
তো এইভাবে 2টাও 3 প্রকারে, এইভাবে চলতে চলতে n পদটাও কিন্তু 3 প্রকারে আমরা ডিসজয়েন্ট সেট তৈরি করবে n এলিমেন্টটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মূলত 1 থেকে আপ টু n পর্যন্ত যতগুলো পদ আছে এরা কত প্রকার ডিসজয়েন্ট সাবসেটের পেয়ার তৈরি করতে পারবে না 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু ডট 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 করে আপ টু 3। এবং কতগুলো 3 এটা, এটা হচ্ছে n টাইমস, যেহেতু nটা এলিমেন্টস আছে তাহলে n টাইমস 3 এর মাল্টিপ্লিকেশন মানে হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার n। তো 3 টু দি পাওয়ার n টা n সংখ্যক বারে বা 3 টু দি পাওয়ার n প্রকারে আমাদের কিন্তু এরকম ডিসজয়েন্ট সেট পাবো a এবং b এর পেয়ার আকারে, যেখানে a কমা b ও আছে, b কমা a ও আছে। তাহলে এবার b কমা a গুলোকে বাদ দিতে হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা যে 3 টু দি পাওয়ার n প্রকারের ডিসজয়েন্ট পেয়ার অফ সেট পেয়েছি, তো তার মধ্যে কি আছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো হয় a তে আছে অথবা b তে, হয় a তে আছে অথবা b তে আছে অথবা a b কোনোটার মধ্যেই নেই। তো প্রতিটা পদই কোনোটার মধ্যে নেই কোনোটার মধ্যে নেই নিতে থাকলে শেষ পর্যন্ত একটা এমন সেট পাওয়া যাবে সেটা হবে ফাই, অর্থাৎ যে আহ, বা তুমি এটা বলতে পারো একটা এমন প্রকার পাবো যেটা 1 2 3 করে আপ টু n পর্যন্ত কোনো সংখ্যাই থাকবে না, এমন একটা সেট আমরা কিন্তু পাবো। যে সেটটা অবভিয়াসলি ফাই হবে যেহেতু আমাদের ফাই এখানে অ্যালাউড। তো 1 থেকে 2 থেকে 3 থেকে n, যখন 1 a আর b কারোর মধ্যেই থাকছে না, 2 একইভাবে a আর b কারোর মধ্যে থাকছে না, এইভাবে n পর্যন্ত a এবং b কারোর মধ্যেই যদি না থাকে সব কটাকে নিয়ে তৈরি করলে একটা কিন্তু এমন সেট পাওয়া যাবে যার মধ্যে 1 থেকে n পর্যন্ত কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ ফাই একটা সেট কিন্তু এখানে ডিসজয়েন্ট সেটের মধ্যে পেয়ারের মধ্যে ঢুকে থাকছে। এই ফাই সেটটাকে আমি বাদ দিলে বাকি যে কটা সেট পড়ে থাকছে সেই কটা সেট কিন্তু এরকম ডবল পেয়ার তৈরি করছে, a কমা b আকারে, b কমা a আকারে। যেহেতু দুটো পেয়ার একই তাহলে আমাকে বাদ দিতে হবে, এবং তাকে বাদ দেওয়ার জন্য b কমা a আকারে বাদ দেওয়ার জন্য একে হাফ করে দেবো, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমার দুটো দুটো তৈরি হচ্ছে, যদি দুটো ইকুয়াল তাহলে আমি 2 দিয়ে টোটালটাকে ভাগ করে দিলেই কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ শুধু a কমা b আকারগুলো চলে আসবে, b কমা a গুলো বাদ চলে গেল। তাহলে টোটাল নাম্বার হয়ে গেল 3 টু দি পাওয়ার n মাইনাস 1/2, আর তার সাথে এই যে ফাইটাকে প্রথমে -1 করেছিলাম এবার এটাকে আমি +1 করে দিলাম। তাহলে আমার টোটাল এটা আলটিমেটলি দাঁড়াবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার n প্লাস 1/2। এত প্রকারে আমরা কিন্তু s এর ওপর ডিসজয়েন্ট পেয়ার বার করতে পারবো a এবং b আকারে। তো এই ছিল কোশ্চেন নাম্বার 2। যদি কোশ্চেনটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়, এটা অ্যাকচুয়ালি কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে কনসেপ্টটা না বুঝতে পারলে কিন্তু প্রবলেমটা বোঝাটা মুশকিল হবে। তো যদি অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্ট করে জানিও, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, আমি আবারও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তো নেক্সট কোশ্চেন দেখো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটা অতীব সোজা, এত সোজা কোশ্চেন যে অ্যাকচুয়ালি জেবিএনএসটিএস এর কোশ্চেনে কিন্তু সব শক্ত নয়, 50% হার্ড কোশ্চেন পাবে, ডিফিকাল্টি লেভেল খুব হাই হয়, যেই মেন্স লেভেলের কোশ্চেন হয় খুব হাই মানে অ্যাডভান্স লেভেল নয় অবভিয়াসলি, আর কিছু কোশ্চেন হয় একদম এইচএস লেভেলের বা ডাব্লিউবি জেই যে ইজি লেভেল হয় সেই লেভেলের কোশ্চেন। যেমন এটা একদম ইজি কোশ্চেন, একটু যদি কনসেপ্ট এখান থেকে ধরতে পারা যায় কোশ্চেনটা করতে কয়েক সেকেন্ড লাগা উচিত। যেমন ধরো এখানে আমাকে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dx মাইনাস -2xy dy মাইনাস 2xy dy ইকুয়ালস টু 0। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বা অবকল সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে এবং তার সমাধান এখানে কোন অপশনটার সঙ্গে মিলবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো সবার প্রথম তাহলে আমাদেরকে সমাধানটা করে নিতে হবে। তো সমাধানটা করার জন্যে কিছুই নয়, জাস্ট একটু সাজিয়ে নিতে হবে, সাজানোটা ঠিকঠাক পারলে কিন্তু সমাধানটা খুব ইজি। দেখো আমার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স -2xy dy। তো তো আমি প্রথমে যেটা করব এক্স স্কোয়ার ডিএক্স ভেঙে নেব প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স -2xy dy ইকুয়ালস টু 0। ওকে, এটা এক্স স্কোয়ার ডিএক্স সেপারেট রইলো। দেখো এই যে টার্মটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারবো, এটা অ্যাকচুয়ালি ডি অফ এক্স বাই ওয়াই স্কোয়ার আকারে লিখতে পারবো। এবং সেটা লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো ডি অফ এক্স বাই ওয়াই স্কোয়ার অ্যাকচুয়ালি কি হয়, এটা হবে ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, ওকে, ইন্টু ডিএক্স
মাইনাস এখানে হয়ে যাবে 2xy dy। তাহলে নিচে একটা y⁴ আমার এক্সট্রা চাই, তাহলে প্রত্যেকটাকে আমি যদি y⁴ আকারে ডিভাইড করে দিই তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এক মিনিট, এটা হবে অ্যাকচুয়ালি y² dx মাইনাস 2xy dy ইকুয়ালস টু 0। এই পুরো যে টার্মটা, এই পুরো টার্মটা হবে d অফ x বাই y²। তার মানে আমি এখান থেকে পাবো x² বা x বাই y² এর হোল স্কোয়ার, x বাই y² এর হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে পুরোটা d অফ x বাই y² ইকুয়ালস টু 0। কেন হলো? কারণ আমি এখানে ভেঙে দেখিয়ে দিয়েছি d অফ x বাই y² হচ্ছে এটা, নিচে y⁴ দিয়ে বোথ সাইডকে আমি ডিভাইড করে দিয়েছি, তাহলে এদিকটা এই আকারে চলে আসছে এবং এটা d অফ x বাই y² হয়ে যাচ্ছে, এবং এটা দেখো x বাই y² এর হোল স্কোয়ার এসছে। তাহলে আমি কি করব? সবার প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আবারও বোথ সাইডকে আমি x বাই y² এর হোল স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে চলে আসবে, আচ্ছা এটা dx আছে, এখানে চলে আসবে dx, এখানে চলে আসবে প্লাস d অফ x বাই y² বাই x বাই y² ইকুয়ালস টু, আচ্ছা x বাই y² এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, বোথ সাইডকে ভাগ করেছি, এদিকে 0 আছে তাই 0ই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে x, এটা থেকে কি আসবে দেখো, এটা হচ্ছে dx বাই x² এর ফর্মুলা, কি হয়? এটা হয়ে যাবে তোমার মাইনাস 1/x, তাই না? যখন x⁻²² হবে তো x⁻² মানে কি হয়ে যাবে? x⁻² প্লাস 1 বাই -2 প্লাস 1, দ্যাট মিনস মাইনাস 1/x। তাহলে এটা হয়ে যাবে মাইনাস x বাই y, সরি এটা হয়ে যাবে মাইনাস 1/x বাই y² ইকুয়ালস টু সি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমাদের কি আসবে? x মাইনাস y² বাই x ইকুয়ালস টু সি। এটা হয়ে যাবে x² মাইনাস y² ইকুয়ালস টু cx। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এবং কোন অপশনের সঙ্গে মিলছে দেখো, cx-টাকে আমি ডান দিকে রেখেছি, cx-টাকে যদি আমি বাঁ দিকে আনতাম তাহলে আমাদের এই অপশন বি এর সঙ্গে মিলে যেত। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কোশ্চেন নাম্বার 4 কি বলছে। এখানে একটা fx ফাংশন দেওয়া আছে, ফাংশনটা আমাদেরকে বলা হয়েছে fx ইকুয়ালস টু x² প্লাস 1 মাইনাস x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিনোমিনেটরে দেখো কি আছে, ম্যাক্স অফ x, 1 মাইনাস x। এই ম্যাক্স অফ x, 1 মাইনাস x এইটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে গ্রাফের সাহায্যে, যে কখন কোথায় কোন ফাংশনটা ম্যাক্সিমাম হবে, x কোথায় ম্যাক্সিমাম হবে, 1 মাইনাস x কোথায় ম্যাক্সিমাম হবে। তারপর আমাদেরকে বার করতে হবে 0 to 1 fx dx ইকুয়ালস টু কত। সবার প্রথম আগে এই অঞ্চলটাকে আমাকে ক্লিয়ার করে নিতে হবে, ম্যাক্স অফ x, 1 মাইনাস x কি হবে। তার জন্য আমি গ্রাফের সাহায্য নেব এবং আমাকে এটা করতে হবে ম্যাক্স অফ x, 1 মাইনাস। দেখো y, প্রথম আমি y ইকুয়ালস টু এক্স কার্ভ আর y ইকুয়ালস টু 1 মাইনাস এক্স কার্ভ, এই দুটো কার্ভের আমি গ্রাফ আঁকবো। y ইকুয়ালস টু এক্স কার্ভ তো ইজিলি আমি এখান থেকে জানি যে এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম ভাবে যায় y ইকুয়ালস টু এক্স কার্ভ। আর যখন x ইকুয়ালস টু y কার্ভ নেওয়া হয়, সরি এই কার্ভটা নেওয়া হবে, তখন এটা মানে হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু 1, দ্যাট মিনস x বাই 1 বাই y বাই 1 ইকুয়ালস টু 1। সেটা অনেকটা এরকম হবে, যেখানে এই পয়েন্টটা হচ্ছে 1, 0, এই পয়েন্টটা হচ্ছে 0, 1 এই পয়েন্ট, আর এটা তো অরিজিন। এখন দেখো এই পয়েন্টটা কত, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হয়ে যাবে তোমাদের, ও এই পয়েন্টটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট y ইকুয়ালস টু x আর y ইকুয়ালস টু 1 মাইনাস x। এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট বার করার জন্য আমরা কি করব, দুটোকে সলভ করব, দ্যাট মিনস x ইকুয়ালস টু 1 মাইনাস x অ্যান্ড এখান থেকে পাবো x ইকুয়ালস টু হাফ। তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে x ইকুয়ালস টু হাফ পয়েন্ট। ওকে, এটা হচ্ছে x ইকুয়ালস টু হাফ পয়েন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 0 থেকে হাফ পর্যন্ত, 0 থেকে হাফ পর্যন্ত ম্যাক্স হচ্ছে কোন কার্ভটা, ম্যাক্স হচ্ছে 1 মাইনাস এক্স কার্ভটা, অর্থাৎ ম্যাক্স x, 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, যখন এক্সটা থাকবে 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু হাফ। আর এটাই হয়ে যাবে x যখন
হাফের পর থেকে 1 পর্যন্ত দেখতে পাচ্ছি ওপরের এই কার্ভটা ম্যাক্স, অর্থাৎ y ইকুয়ালস টু এক্স হচ্ছে ম্যাক্স, অর্থাৎ এক্স হয়ে যাবে ম্যাক্সিমাম কখন, যখন হাফ থেকে স্টার্ট হয়ে 1 অবধি যাবে। ওকে, তাহলে এবার আমাকে এফএক্সটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই ম্যাক্স এক্স কমা 1 মাইনাস এক্স। এবার এটাকে আমি যদি দুটো ইন্টারভ্যালে ব্রেক করে নিই তাহলে কি হবে, প্রথমটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, যখন এক্স গুলো 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু হাফ। অ্যান্ড আবার এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, যখন হাফ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1। তো এফ এক্সটাকে আমরা ডিফাইন করে নিয়েছি, এবার আমাদেরকে 0 টু 1 এফ এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। তো 0 টু 1 এফ এক্সকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে, দেখো 0 টু 1 এফ এক্স ডিএক্স, যেহেতু এফ এক্সটা দুটো ইন্টারভ্যালে ব্রেক করছে তাহলে আমাকে এখানেও ব্রেক করে নিতে হবে একবার। 0 টু হাফ হলে এফ এক্সটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ডিএক্স, আর হাফ থেকে 1 এ আমার কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই এক্স ডিএক্স। ওকে, এবার আমি এটাকে যদি ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করলে কি আসবে, দেখো সবার প্রথম দেখো 0 টু হাফ 1 মাইনাস এক্স, আমি এটাকে যদি ভেঙে নিই এটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ডিএক্স। ওকে, আর এটাকে যদি আমি ভেঙে নিই হাফ টু 1, এটাও তাই 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বাই এক্স ডিএক্স। ওকে, এখানে তাহলে আমার কি আসবে, এখানটা আমার চলে আসবে 0 টু হাফ। এটা দেখো এখান থেকে আমি যদি ওপর থেকে মাইনাস 2x কমন নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ডিএক্স, প্লাস এটা হবে হাফ টু 1, এখান থেকে 2x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স। এটাকে আমি লিখতে পারবো 0 টু হাফ, এই পোর্শনটা এটা মাইনাস 2 বেরিয়ে গেল, এইটা এই পোর্শনটা ডিভাইডেড বাই এটা করলে হবে মাইনাস 2x, মাইনাস 2 বাইরে গেলে হবে x dx, প্লাস 0 টু হাফ, পরের পোর্শনটা হচ্ছে dx বাই 1 মাইনাস এক্স, প্লাস এটা হয়ে যাবে হাফ টু 1, এখানে x x ক্যান্সেল হয়ে যাবে, 2 বাইরে থাকবে, এটা হবে x মাইনাস 1 dx, প্লাস এটাও হয়ে যাবে হাফ টু 1 বাই এক্স। এবার আমি এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এখান থেকে দেখো আমার কি আসবে, এটা আসবে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 0 টু হাফ, এটা আসবে কি আমাদের মাইনাস ln x, ln 1 মাইনাস এক্স, 0 টু হাফ, এখান থেকে কি আসবে প্লাস 2 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স হাফ টু 1, প্লাস এটা হয়ে যাবে এগেন ln x হাফ টু 1। আলটিমেটলি এটাকে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, আর কিছু এর মধ্যে সিম্পল কিছু নেই। তো এটাকে ক্যালকুলেশন করলে আফটার অল তোমরা দেখতে পাবে তোমাদের কাছে অ্যাট লাস্ট যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হবে এইটা 2 ln 2 মাইনাস বা 2 log 2 মাইনাস হাফ। এটাকে সিম্পলিফাই করলে সিম্পলি চলে আসবে 2 ln 2 মাইনাস হাফ। তোমরা করে দেখে নিও, যদি এরপরে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানিও, কিন্তু এটার অ্যান্সার এটাই আসবে। সিম্পলিফাই করবে, জাস্ট এখানে ভাঙবে এবং লিমিটগুলো বসাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5, যেটা খুব ইজি কোশ্চেন, আমাদেরকে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। দেখো সবার প্রথম কি বলছে, লেট বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা জানি, সেটা কিভাবে ডিফাইন করা হয় এখানে বলা আছে, ইফ
box of 1.7 plus 2.1 into x equals to 8, then what would be the value of box x? বক্স সবার প্রথমে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অপশনে কি কি দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে। দেখো অপশনে এখানে আমাদেরকে যে ভ্যালুগুলো দেওয়া আছে বক্স এক্স এর সেটা হচ্ছে 2 3 6 7। তো আমি এক্স এর জায়গায় ফার্স্ট 2 3 6 7 পরপর বসিয়ে দেখবো যে এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা এই এখানে এক্স এর জায়গায় পরপর আমি বসাবো 2 3 6 7 দিয়ে দেখবো বক্স অফ এটার ভ্যালু কোন সময় 8 আসছে, কোন এক্সটার জন্য। তো সবার প্রথম আমি যদি এক্স ইকুয়ালস টু 2 পুট করি তাহলে আমার ভেতরে 1.7 প্লাস এটা হয়ে যাবে 4.2 এবং এটা ইকুয়ালস টু হয়ে যাবে বক্স অফ 5.9 এবং এটা মানে হচ্ছে 5। এরপর যখন x ইকুয়ালস টু 3 পুট করব তখন আমাদের হবে 1.7 প্লাস এটা হয়ে যাবে 6.3 এবং এটা হয়ে যাবে বক্স অফ 8, তার মানে 8। তো এক্স্যাক্টলি 8 আসছে যখন x এর ভ্যালু আমি 3 পুট করছি। তো x এর ভ্যালু 3 পুট করে আমার এক্স্যাক্টলি 8 আসছে এবং এই 8 এর যদি কম আসে তাহলে বক্স অফ 8টা নিশ্চয়ই 7 হয়ে যাবে। আর 8 এর যতটাই বেশি আসুক না কেন, 8.5 আসুক 8.3 আসুক যাই আসুক, কি বলছে যে অ্যাট লিস্ট আমার এক্স ইকুয়ালস টু যখন 3 নেবো তখন কিন্তু আমাদের এই বক্স 8 চলে আসবে এবং এই ভ্যালুটা বক্স এই ফাংশনের ভ্যালুটা কমপ্লিটলি 8 আসবে। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু 3 নিলে বক্স এক্স ইকুয়ালস টু কিন্তু আমাদের 3 আসবে। ওকে, এরপর আমি 6 7 এর দিকে এগোবই না, কারণ 3তে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে যদি 2.99 বসানো হতো এই এক্স এর জায়গায় 2.9999 কিছু একটা বসালে লেস দেন 3 অর্থাৎ, বাট খুব বড় দুয়ের চেয়ে বড় বা 3 এর থেকে ছোট 2.9999 কিছু একটা বসিয়ে দিলে তাও কিন্তু এর টোটাল ভ্যালুটা 8 এর থেকে কমই আসবে, যেহেতু 3 বসিয়ে আমরা একমাত্র 8 পাচ্ছি। 3 থেকে কম ভ্যালু এক্স এর জায়গায় যাই বসাবে সবের জন্য কিন্তু 8 এর থেকে তোমাদের কি আসবে না 8 এর থেকে সবসময় কম আসবে। তো 8 এর থেকে কম এলে আমাদের বক্স ভ্যালুটা 8 আসবে না, বক্স ভ্যালুটা 7 চলে আসবে। তাই আমাদেরকে কিন্তু এক্স এর ভ্যালু 3 এর কম নেওয়া যাবে না। এবার এক্স এর ভ্যালু যখন 3 এর যদি বেশি নিতে হয় 3.4 3.5 নিই, তো 3.4 3.5 যাই নিই না কেন সবের জন্যই কিন্তু বক্স ভ্যালুটা 8 আসবে। তো এক্স এর ভ্যালু আমি যদি 3 নিই বা 3 পয়েন্ট সামথিং নিই, 3.5 নিই, 3.6 নিই, এই প্রত্যেকের জন্য বক্স অফ এক্স এর ভ্যালুটা কিন্তু 3 আসবে। ওকে, আর এক্স এর ভ্যালু যদি 4 এর বেশি নিই, 5 এর বেশি নিই, 6 এর বেশি নিই, সেক্ষেত্রে কিন্তু বক্সের ভ্যালুটা আর 8 আসবে না। অতএব এক্স এর ভ্যালুটাকে আমায় নিতে হবে কার মধ্যে, 3 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 4, এই রেঞ্জের মধ্যে এক্সটাকে নিলে তবেই বক্স এক্স এর ভ্যালুটা আমার 8 আসছে এবং এই রেঞ্জের মধ্যে এক্সট্রা থাকলে এর বক্স ভ্যালু সব সময় আমার হয়ে যাবে 3। সেই জন্য আমার এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, এটা একটা ম্যাট্রিক্সের কোশ্চেন, ভালো করে খেয়াল করো কি বলছে। পি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, কিউ বলছে পি এ পি ট্রান্সপোজ, দেন হোয়াট উড বি দ্য পি ট্রান্সপোজ কিউ 2020 কিউ টু দি পাওয়ার 2020 পি, এর ভ্যালুটা কি হবে বা এই ম্যাট্রিক্সটা কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো সবার প্রথম দেখো পি দেওয়া আছে, আমি পি থেকে, পি এখানে কি আছে আমাদের √3/2 1/2 অ্যান্ড -1/2 √3/2। পি থেকে আমি পি ট্রান্সপোজটা বার করে নেব। ট্রান্সপোজ কি হবে √3/2 হাফ -1/2 √3/2। পি পি ট্রান্সপোজটা কি হবে, পি পি ট্রান্সপোজটা আমি ক্যালকুলেট করবো এখানে। দেখো পি পি ট্রান্সপোজ, পি মানে হচ্ছে √3/2 হাফ -1/2 again √3/2, পি ট্রান্সপোজ ইন্টু √3/2 হাফ -1/2 √3/2। এটাকে যদি আমি প্রোডাক্টটা বার করি, তোমরা প্রোডাক্টটা বার করে দেখবে এটা কিন্তু 1001 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, আই বা I2 যা খুশি। পি পি ট্রান্সপোজ অলওয়েজ একটা আই আসবে, তোমরা এখানে প্রোডাক্ট বা গুণটা করে দেখে নেবে। তো পি পি ট্রান্সপোজ সমান আমি পেলাম I2 বা আই। এবার আমার কি বলছে
না, কিউ একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে যেটা পি এ পি ট্রান্সপোজ। কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে পি এ পি ট্রান্সপোজ। আমাকে বার করতে হবে কি পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 2020 পি, অর্থাৎ পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 2020 পি। এটা মানে হচ্ছে পি ট্রান্সপোজ কিউ ইন্টু কিউ এইভাবে 2020 টাইমস কিউ, 2020 বার কিউ, 2020 বার কিউ ম্যাট্রিক্সের গুণফল করলে তবেই কিউ টু দি পাওয়ার 2020 আসবে ইন্টু পি। আবার কিউটা কি বলা আছে পি এ পি ট্রান্সপোজ, তাহলে বসিয়ে দিই আমরা পি এ পি ট্রান্সপোজ। আবার এই কিউটার জন্য পি এ পি ট্রান্সপোজ, তারপরের কিউটার জন্য পি এ পি ট্রান্সপোজ, এইভাবে চলতে 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 লাস্ট টার্মটা হবে আবার পি এ পি ট্রান্সপোজ বাইরে পি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি কিন্তু একটা করে পেয়ার পাচ্ছি, পি ট্রান্সপোজ পি এর পেয়ার, পি ট্রান্সপোজ পি, পি ট্রান্সপোজ এর পরের পিটা, এখানে পি এর সঙ্গে আগের পি ট্রান্সপোজ, এখানে পি ট্রান্সপোজ পি, এবং প্রথমটাতেও পি ট্রান্সপোজ পি। পি ট্রান্সপোজ পি গুলো আমরা কি জানি, এগুলো হচ্ছে সব আই, এগুলো হচ্ছে সব আই। তাহলে আলটিমেটলি আমার কি থাকবে, আই এ আই এ ডট 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 করে এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত আবারও আই এ, এইভাবে আই এ আই এ এইভাবে থাকবে। তাহলে আই এ এখানে এ কতগুলো আছে, এ কিন্তু 2020 টাইমসই হবে, অর্থাৎ এ 2020 টাইমস এর প্রোডাক্ট, এ করে করে 2020 টাইমস। ওকে, তাহলে এটা সমান কি হবে আমাদের, এটা সমান আমাদের হয়ে যাবে এ টু দি পাওয়ার 2020। তার মানে আমি পাচ্ছি পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 2020 পি, এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার 2020। এবার এ টু দি পাওয়ার 2020টা অ্যাকচুয়ালি কি হবে দেখো, এটা আমার বলে দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা কি বলা আছে 1101। ওকে, 1101। তাহলে এখান থেকে আমি এ স্কোয়ার যদি বার করি কি আসবে 1101 ইন্টু 1101। এটা করলে আমার কি চলে আসবে, এটা করলে দেখো এখান থেকে চলে আসবে 1201। একইভাবে তোমরা এ কিউব ক্যালকুলেট করো 1301 আসবে, এইভাবে চলতে থাকবে। এ এন ক্যালকুলেট করবে 1n01 আসবে, অর্থাৎ শুধু এইটা চেঞ্জ হচ্ছে। তাহলে এন এর জায়গায় আমি 2020 পুট করে দিলে আমাদের কি হয়ে যাবে 1 20 20 01, দ্যাট ইজ এ টু দি পাওয়ার 2020, এবং এ টু দি পাওয়ার 2020 মানে হচ্ছে পি ট্রান্সপোজ এ টু দি পাওয়ার 2020 পি, এটার ভ্যালু অ্যাকচুয়ালি, তাই না? সরি, ইয়েস, পি ট্রান্সপোজ নয় কিউ, এক মিনিট, পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 2020, এ টু দি পাওয়ার 2020 নয়, এটা ভুল লিখলাম আমি, কিউ টু দি পাওয়ার 2020, যেখানে কিউটা হচ্ছে আবার পি এ পি ট্রান্সপোজ। ওকে, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে এইটা, এবং কোন অপশনটার সঙ্গে সঠিক আমরা দেখে নেবো এখানে, ফার্স্ট অপশনটা কিন্তু আমাদের রাইট। ওকে, এইভাবেই আমরা চলতে থাকবো, নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন আবার একটা খুব ইজি কোশ্চেন, আমি বললাম 50% ইজি 50% মডারেট কোশ্চেন দিয়ে এখানে কোশ্চেন হয় মূলত, কিন্তু স্কলারশিপটা খুব অ্যাট্রাকটিভ হয়, যার জন্য আমি বারবার বলছি যারা আইআইটি জেই প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই পরীক্ষাটা দাও, কারণ তাদের ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো, তাদের কাছে কিন্তু প্রবলেমগুলো চেনা এবং তাদের কাছে সিলেবাসটা তৈরি, তো অবভিয়াসলি তারা এটা দিও, তাদের ক্ষেত্রে চান্স অনেক বেড়ে যাবে। তো এখানে দেখো আমার y ইকুয়ালস টু 2x প্লাস 3, কি বলছে, সাপোজ উই হ্যাভ এ ভ্যারিয়েবল x with mean 10, standard deviation that means sigma is 3, consider a linear transformation, এটা ট্রান্সফরমেশন হচ্ছে y equals to 2x plus 3, then which one of the following is true, এবং কি কি অপশন আছে, mean of y is 20, variance of y is 21, অর্থাৎ y এর মিন এন্ড ভ্যারিয়েন্স আমাকে বার করতে হবে। তো যখন লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তখন আমাদের মিন ভ্যারিয়েন্স বার করার নিয়ম হচ্ছে
e of y, that is mean of y মানে e of y মানে 2 into e of x plus 3. e of x is the mean of x, that means mean of x এখানে বলা আছে 10 plus 3, that is 23 হচ্ছে y এর মিন। এবং আমাকে যদি ভ্যারিয়েন্স বার করতে হয়, ভ্যারিয়েন্স অফ y, দ্যাট মিন্স ভ্যারিয়েন্স অফ 2x plus 3, এটা আমাদের ফর্মুলা অনুযায়ী জানা আছে s স্কোয়ার ভ্যারিয়েন্স অফ s, a means 2, b means 3, so s স্কোয়ার means 4 ভ্যারিয়েন্স অফ x, এবং ভ্যারিয়েন্স অফ x মানে হচ্ছে সিগমা স্কোয়ার, সিগমা ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কত আছে 3, দেন 4 into 3 স্কোয়ার, দ্যাট মিন্স 6, তাহলে ভ্যারিয়েন্স হয়ে যাচ্ছে 36, মিন হয়ে যাচ্ছে 23। কোন অপশনটা আমাদের সঠিক হবে? এখানে সেকেন্ড অপশন ইজ দ্য রাইট। ওকে, খুব ইজি প্রবলেম। নেক্সট 8 নম্বর কোশ্চেন, সেকশন এর লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা। এখানে কি বলছে দেখো, এখানে একটা কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন দেওয়া হয়েছে এবং এই কোশ্চেনটা তোমাদেরকে বলেছে লেট আলফা বি এ রুট অফ দ্য ইকুয়েশন জেড টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 একটা কমপ্লেক্স ইকুয়েশন আছে, এর একটা রুট বলা হচ্ছে আলফা। আলটিমেটলি 4টে রুট আছে, তার মধ্যে একটা রুট হচ্ছে আলফা, যে আলফা রুটটা অবভিয়াসলি কি বলছে উইথ নেগেটিভ প্রিন্সিপাল আর্গুমেন্ট। এই আলফা একটা যেহেতু কমপ্লেক্স ইকুয়েশন, সেখানে আলফা যে রুটটা হবে সেটা একটা কমপ্লেক্স রুট হবে, বা যদি রিয়েল রুটও হতো তার কিন্তু একটা আর্গুমেন্ট আমি বার করতে পারতাম। তো আর্গুমেন্টটা এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্টটা আমাদের নেগেটিভ হবে, তো প্রিন্সিপাল আর্গুমেন্টটা নেগেটিভ হবে, এই হিসাবে আলফাটা রুট নেওয়া হয়েছে। তো সবার প্রথম জেড টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 এই যে ইকুয়েশনটা, এর রুটস গুলো বার করব। এর রুটস গুলো বার করার পর কোন রুটটার প্রিন্সিপাল আর্গুমেন্টটা নেগেটিভ হচ্ছে সেটা বার করব, সেটাই হবে আলফার সঙ্গে ইকুয়াল। হওয়ার পর আমাদেরকে একটা ডিটারমিনেট বার করতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু ডিটারমিনেটটা, এই ডিটারমিনেটের ভ্যালুটা বার করে সেই ভ্যালুটার প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হবে সেটা বার করতে হবে। দেখো কোশ্চেনটা শুনে যতটা বড় মনে হচ্ছে ততটা বড় নয়। সবার প্রথম যেটা করবো আমরা জেড টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 এই ইকুয়েশনের রুটস গুলো বার করবো। তো জেড টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 এর রুটস গুলো আমাদের কি হবে, এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে জেড স্কোয়ার প্লাস 1 into z square minus 1 equals to 0, that means z square equals to minus 1 আর এখান থেকে z square equals to plus 1, এটা থেকে z equals to plus minus I, এটা থেকে z equals to plus minus 1, that means z equals to 4টে রুট আমি কি পাবো plus 1 minus 1 plus I minus I। এখন plus 1 হলে এর প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হবে, প্রিন্সিপাল আর্গুমেন্ট সমান প্লাস 1 এর প্রিন্সিপাল আর্গুমেন্ট সবসময় কি হয়, সবসময় এটা হয়ে যাবে 0, মাইনাস 1 এর প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হয়ে যাবে পাই, প্লাস আই এর প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হয়ে যাবে পাই বাই 2, মাইনাস আই এর প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হয়ে যাবে মাইনাস পাই বাই 2। তাহলে নেগেটিভ প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাকে যেহেতু বলেছে, তো একমাত্র মাইনাস আই এর টি নেগেটিভ প্রিন্সিপাল আর্গুমেন্ট আছে, তাহলে আলফার ভ্যালুটা আলটিমেটলি হবে মাইনাস আই। ওকে, এটাই আমার মূলত বার করার দরকার ছিল। এবার ডিটারমিনেটটা যেটা আছে সেটা নিয়ে কাজ কারবার করবো আমরা। ডিটারমিনেট ডাব্লিউ ইকুয়ালস টু, এবার আমাদের কি দেওয়া আছে দেখো 1 1 1 alpha alpha to the power n plus 1 alpha to the power n alpha to the power n plus 1 alpha to the power n plus 3, 1 1 1 alpha to the power n alpha to the power n plus 1 alpha to the power n plus 3, and থার্ড রোটা কি আছে আমাদের 1 by alpha to the power n plus 1 1 by alpha to the power n plus 1 1 by alpha to the power n, and this is 0। এখন এই সেকেন্ড যে রোটা আছে এখান থেকে আলফা টু দি পাওয়ার এন কমন নেবো, থার্ড রো থেকে 1 বাই আলফা টু দি পাওয়ার এন কমন নেবো, তাহলে অ্যাকচুয়ালি আলফা টু দি পাওয়ার এন বাই আলফা টু দি পাওয়ার এন 1 1 1, এটা থেকে আলফা টু দি পাওয়ার এন কমন গেছে তাই 1 আলফা আলফা কিউব, এটা থেকে আলফা টু দি পাওয়ার 1 বাই আলফা টু দি পাওয়ার এন কমন গেছে, দ্যাট মিনস 1 বাই আলফা 1 0, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে টোটাল ডিটারমিনেট ডাব্লুটা। এবার ডাব্লুটাকে আমরা এক্সপ্যান্ড করবো, অতএব ডাব্লু আলফা বা ডাব্লু ইকুয়ালস টু আমাদের কি চলে আসবে এখান থেকে 1 ইন্টু মাইনাস আলফা কিউব, 1 ইন্টু মাইনাস আলফা কিউব প্লাস 1 ইন্টু
এখান থেকে কি চলে আসবে, আলফা স্কোয়ার, ওকে, আলফা স্কোয়ার মাইনাস 0 প্লাস 1 ইন্টু এখান থেকে চলে আসবে আমাদের 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মিনস 0, আলটিমেটলি এটা হবে মাইনাস আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার, দ্যাট মিনস আলফা স্কোয়ার কমন গেলে 1 মাইনাস আলফা। এবার আলফার ভ্যালুটা আমি বসিয়ে দিই, তাহলে এটা হবে মাইনাস আই স্কোয়ার 1 প্লাস আই, মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস আই, তার মানে মাইনাস 1 মাইনাস আই, এটা হচ্ছে ডাব্লু। অতএব ডাব্লু ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস আই। এবার ডাব্লুর প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা জানি প্রিন্সিপাল আর্গুমেন্ট যখন একটা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই থাকে, তার প্রিন্সিপাল আর্গুমেন্ট যখন এক্স ওয়াইটা, দেখো এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এখানে এক্স কমা ওয়াই মানে আমার মাইনাস 1 কমা মাইনাস 1, যেটা কোন কোয়াড্রেন্টে থাকছে, কমপ্লিটলি থার্ড কোয়াড্রেন্টে থাকছে। থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হয়, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস পাই, এটা হয় আমাদের থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবং ট্যান ইনভার্স ওয়াই আর এক্স এর ভ্যালু বসিয়ে দিই, মাইনাস 1 বাই মাইনাস 1 মাইনাস পাই, দ্যাট মিনস এটা হবে ট্যান ইনভার্স 1, দ্যাট মিনস পাই বাই 4 মাইনাস পাই, দ্যাট মিনস মাইনাস 3 পাই বাই 4, মাইনাস 3 পাই বাই 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড এখানে অপশন দেখো, ফার্স্ট অপশন যেটা আছে সেটাই হবে কারেক্ট। ওকে, তো 8টা কোশ্চেন আমাদের সেকশন এ থেকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কিন্তু সেকশন বি এতে চলে যাব। সেকশন বি এতে আমাদের 3টে কোশ্চেন থাকবে। এখানে ফার্স্ট কোশ্চেন আমাদেরকে বলছে A1 if n terms A1 A2 AN are in arithmetic progression, যদি arithmetic progression এ থাকে with increment r, যেখানে প্রত্যেকটার বৃদ্ধি হচ্ছে r করে, then the difference between the mean of their square and square of their mean are equal, what would be this value? অর্থাৎ কি বলতে চাইছে এখানে, ভালো করে দেখো, বলছে n সংখ্যক পদ A1 A2 AN সমান্তর প্রগতিতে আছে, এরূপে আছে যে তাদের পারস্পরিক বৃদ্ধিটা r, অর্থাৎ A2 সমান হয়ে যাবে A1 প্লাস r, আবার A3 সমান হয়ে যাবে A2 প্লাস r, এটা A2, এইভাবে কিন্তু প্রত্যেকটা r r করে বেড়ে যাচ্ছে, তো সেই জন্য পারস্পরিক বৃদ্ধিটা r। তাহলে তাদের বর্গের গড় এবং গড় বর্গের অন্তর সমান x এর ভ্যালুটা দেন কি হবে সেটা আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। অতএব অর্থাৎ আমাদেরকে এখানে বলতে চাইছে যে বর্গের গড় এবং গড়ের বর্গের অন্তরফলটা সমান কি হবে, বা অন্তরফলের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে। 4টে অপশন দেওয়া আছে এখানে, আমাকে কিন্তু বার করতে হবে, যেখানে শুধু আর আর এন থাকবে, আর অন্য কিছু থাকবে না। ওকে, এর ক্যালকুলেশনটা একটু বড় হবে, এছাড়া প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি সহজই। তো দেখো এখান থেকে সবার প্রথম যেটা আমাকে আইডিয়া করতে হবে, A2 সমান হচ্ছে A1 প্লাস r, A1 ফার্স্ট টার্ম, A2 সেকেন্ড টার্ম, A3 থার্ড টার্ম, এভাবে nটা টার্মস আছে, যার মধ্যে A2 সেকেন্ড টার্ম, তাহলে সেকেন্ড টার্মটা A1 এর থেকে ইনক্রিমেন্ট যদি r হয় তাহলে A1 প্লাস r হবে, A3টা A2 প্লাস r হবে, আবার A2 মানে A1 প্লাস r, দ্যাট মিনস A1 প্লাস 2r হবে। একইভাবে A4টা কি হবে, A1 প্লাস 3r হবে। তাহলে একইভাবে ডট 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 করে চলতে চলতে nটা কি হবে, A1 প্লাস n মাইনাস 1 ইন্টু r। সবার প্রথম এটা বুঝে নাও। এরপর আমাকে কি করতে হবে, বর্গের গড় বা মিন অফ দেয়ার স্কোয়ার বার করতে হবে এবং স্কোয়ার অফ দেয়ার মিন বার করতে হবে। তো সবার প্রথম স্কোয়ার অফ দেয়ার মিন বা তোমাদের গড়ের বর্গটা বার করব। তো গড়ের বর্গ বার করার জন্য আমি নেক্সট পেজে চলে যাই। প্রথম গড় বার করব, গড় হচ্ছে সামেশন AI বাই n, দ্যাট মিনস A1 প্লাস A2 প্লাস ডট ডট করে আপ টু AN বাই n, এটা হচ্ছে গড়ের গড় অ্যাকচুয়ালি। এর বর্গটা আবার বার করতে হবে, সবার প্রথম এটা আমরা বার করব। তো A1 কে A1 ই রাখলাম, A2 এর ভ্যালুটা A1 দিয়ে পুট করলাম, A1 প্লাস r, একইভাবে প্লাস A3টা হবে A1 প্লাস 2r, এইভাবে চলতে চলতে লাস্ট ANটা হয়ে যাবে A1 প্লাস n মাইনাস 1 ইন্টু r ডিভাইডেড বাই n। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমাদের কি চলে আসবে, এখানে আমি যদি লিখি
একবারে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে এখান থেকে আমি পাবো, দেখো এখানে a1, এখানে a1, প্রত্যেকটা থেকে a1, কতগুলো a1 পাবো, n সংখ্যক a1, n a1। ওকে, প্লাস আরটা কি হবে, আর কমন নিলে ভেতরে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে শেষটা হচ্ছে n মাইনাস 1। ওকে, ডিভাইডেড বাই n। এটাকে যদি ক্যালকুলেশন করি কি হবে, তাহলে n a1, এটা হবে প্লাস আর, এটা হবে n মাইনাস 1 ইন্টু n বাই 2 ডিভাইডেড বাই n। এখান থেকে n n ক্যান্সেল হয়ে যাবে এবং এটা পাবো a1 প্লাস আর ইন্টু n মাইনাস 1। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিন বা গড়। ওকে, এরপর স্কোয়ারটা আমরা যদি বার করি, স্কোয়ার তাহলে কি হবে, তাহলে মিনের স্কোয়ার সমান হয়ে যাবে এটা স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে a1 স্কোয়ার প্লাস 2r a1 n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 ইন্টু r তার হোল স্কোয়ার। ওকে, এটা একটা ইকুয়েশন নাম্বার দিলাম, নাম্বার 1। এরপর আমাকে কি বার করতে হবে, বর্গের গড় বার করতে হবে। বর্গের গড়টা কিভাবে বার করব, বর্গের গড় মানে হচ্ছে সামেশন a I a স্কোয়ার বাই a, দ্যাট মিনস a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 করে আপ টু an স্কোয়ার বাই a। সিমিলারলি এখানে আমরা কি করব, সিমিলারলি এখানেও আমরা a1 স্কোয়ারকে যেমন আছে তেমন লিখলাম, a2 এর জায়গায় a1 প্লাস r বসিয়ে দেবো স্কোয়ার, প্লাস a3 এর জায়গায় a1 প্লাস 2r বসিয়ে দেবো তার স্কোয়ার, প্লাস ডট 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 করে লাস্ট টার্মটা হচ্ছে a1 প্লাস n মাইনাস 1 ইন্টু r তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এবার এখান থেকে দেখো a1 স্কোয়ার প্রত্যেকটাকে ভাঙলে আমার চলে আসবে, তো n a1 স্কোয়ার আসবে। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটাতেই আমার 2a1r, এটাই হবে 4a1r, অর্থাৎ 2r ইন্টু কি আসবে আমার 2 ইন্টু 2r ইন্টু a1, এটা প্রত্যেককে আসবে 2 ইন্টু r ইন্টু a1 ইন্টু 1 2 3 এইভাবে আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি এটা থেকে দেখো 2a1r আসবে, এটা থেকে একটা আসবে 2ab মানে 2a1r, এটা থেকে 2ab মানে হবে 4a1r, এটা থেকে তারপরেরটা থেকে 2ab মানে হবে 6a1r। তাহলে আলটিমেটলি আমার এখানে কিন্তু 2a1r কমন নিলে ভেতরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে আপ টু n মাইনাস 1 আসবে। ওকে, এটা হয়ে যাবে, আচ্ছা এটা হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত। তারপরে দেখো আর স্কোয়ার আসবে, আর স্কোয়ার 2r স্কোয়ার মানে 4r স্কোয়ার, তারপরে 9r স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ারটা যখন কমন নেবো তাহলে ভেতরে কি কি আসবে, 1 প্লাস এটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 করে এইভাবে চলতে চলতে লাস্ট টার্মটা হবে n মাইনাস 1 স্কোয়ার, টোটালটা ডিভাইডেড বাই n। দেখো এই লাইনটা কিন্তু বোঝার মতো, আর কিন্তু এর মধ্যে বিশেষ কিছু নেই, এবার জাস্ট সিম্পলিফাই করো। তাহলে এটা প্রথমটা হয়ে যাচ্ছে a1 স্কোয়ার, n ক্যান্সেল আউট হয়ে গেল, তারপর একটা হচ্ছে 2a1r বাই n, 1 2 3 প্লাস ডট ডট করে n মাইনাস 1, এই সামটা হয়ে যায় n মাইনাস 1 ইন্টু n বাই 2, 2 2 n n ক্যান্সেল, প্লাস এটা হবে কি r স্কোয়ার বাই n ইন্টু এটা হয়ে যাবে আমাদের n মাইনাস 1 এর n মাইনাস 1 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল। সেটা আমাদের কি আসবে তাহলে, এটা আমাদের হবে n মাইনাস 1 ইন্টু n ইন্টু 2n প্লাস 1, 2 ইন্টু n মাইনাস 1 প্লাস 1, দ্যাট মিনস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 6, মানে n ক্যান্সেল আউট। আলটিমেটলি আমি এখান থেকে পেলাম a1 স্কোয়ার প্লাস a1 r ইন্টু n মাইনাস 1 প্লাস r স্কোয়ার বাই 6 n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 1। ওকে, ওকে, এবার তাহলে আমাদের কি কি করতে হবে, আমাদেরকে বলেছে কি, কোশ্চেনটা আবার পড়ি আমরা, বর্গের গড়, বর্গের গড় মানে এইটা, বর্গের গড় হচ্ছে এটা, এই বর্গের গড় থেকে আমাকে বার অন্তর বা সাবট্রাক্ট করতে হবে কোনটা, গড়ের বর্গ। গড়ের বর্গ কোনটা, গড়ের বর্গ হচ্ছে 1 নম্বর, অর্থাৎ এটাকে আমি যদি 2 নম্বর দিই তাহলে 2 নম্বর মাইনাস 1 নম্বর আমাকে করতে হবে।
তো 2 নম্বর মাইনাস 1 নম্বর আমি যখন করব তখন আমার কাছে কি কি আসবে দেখো, 2 নম্বর মাইনাস 1। তাহলে এটা যা আছে এই 2 নম্বর থেকে মাইনাস হয়ে যাবে a1 স্কোয়ার মাইনাস এখানে কি আছে। আচ্ছা দেখো এখানে ক্যালকুলেশনে আমাদের একটু সামান্য মিস্টেক হয়ে গিয়েছে, এখানে দেখো একটা বাই 2 ছিল, বাই 2টা লেখা হয়নি। তো বাই 2টা থাকার জন্য অ্যাকচুয়ালি আমাদের এটা হবে r × n - 1/2। ওকে, তো এটাকে যখন আমরা সিম্পলিফাই করবো তাহলে 2 × a1 এটা মানে এখানে হয়ে যাবে r × a1 × n - 1, আর এটা হয়ে যাবে n-1 × r/। ওকে, সামান্য একটা 2 কিন্তু তোমরা এখানে ইনক্লুড করে নাও। খেয়াল করে দেখো ওপরে একটা 2 ছিল, সেটা আমরা পরে ইনক্লুড করিনি, তো ওটা ইনক্লুড করে নিতে হবে। তাহলে এখানে -a1 স্কোয়ার অ্যান্ড তারপরে আসবে কি -r/a1 × n-1 -r/a1 × n-1 মাইনাস n-1 বাই n-1 × r/4। আচ্ছা n-1 × r² / 4, তাই তো। তাহলে আমাকে এখানে আসছে n-1 × r ওপরটার অনলি হোল স্কোয়ার/4। তাহলে এখান থেকে a1 স্কোয়ার কাটছে, a1 স্কোয়ার কাটছে, এটা কাটছে, এটা কাটছে, তাহলে পড়ে থাকছে খালি এই টার্মটা আর এই টার্ম। এই টার্মটা এই টার্মটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো, দুটো থেকে r²/2 কমন আসবে, তাহলে ভেতরে এটার কি থাকবে, এটা থাকবে n-1/2n-1/3 মাইনাস এটা কি হবে n-1 স্কোয়ার/2। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের আলটিমেটলি আসবে r²/2 ইন্টু n² - 1/6। দ্যাট মিনস r²/12 ইন্টু n² - 1। এটা হবে অ্যান্সার। তোমরা সিম্পলিফিকেশনটা করে নিও, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে অপশন ডি বা এই অপশনটার সঙ্গে কিন্তু আমাদের অ্যান্সার আসছে। তো কারেক্ট অ্যান্সার হবে r²/12 ইন্টু n²-1। ওকে, ক্যালকুলেশনটা একটু বড় ছিল। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 2, এবং এটাও খুব ইজি কোশ্চেন, এর মধ্যে ডিফিকাল্টি কিছু নেই। কি বলছে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন, যে ইফ অ্যান ইন্টিগ্রাল কার্ভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত passes through the points 0, 0 and alpha, 1, then what will be the value of alpha? ইন্টিগ্রাল কার্ভ মানে কি, ইন্টিগ্রাল কার্ভ কখন আসবে, যখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করব সেই সলিউশনটা একটা ইন্টিগ্রাল কার্ভ আসবে, এবং সেই কার্ভটা কি হবে 0, 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, 0, 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এবং আলফা, 1 পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে আলফার ভ্যালুটা বার করতে হবে। সবার প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি একবার লিখে নিই, y × 1 + y² dx, y × 1 + y² dx, অ্যান্ড তারপর হচ্ছে x + xy² - 1। আচ্ছা, x + xy² - 1 dy equals to 0। ওকে, এটাকে সলভ করব। সলভ করার জন্য আমাকে আগে সাজিয়ে নিতে হবে। তো এটা প্রথমটা যেমন ছিল তেমনই থাকবে, 1 + y² dx। দ্বিতীয়টাকে আমি যদি ভেঙে নিই, এখান থেকে x কমন নিই, তাহলে 1 + y² dy মাইনাস dy equals to 0। ওকে, এবার আমি বোথ সাইডকে 1 + y² দিয়ে ডিভাইড করবো, তাহলে y × 1 + y² বাই 1 + y² dx plus x 1 + y² dy by 1 + y² minus dy by 1 + y² equals to 0। এটা একটা কাটবে, এটা ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে পাবো y dx plus x dy, এটাকে একটা ব্র্যাকেটে রাখবো, মাইনাস dy by 1 + y² equals to 0। এখন বোথ সাইড, আচ্ছা ইন্টিগ্রেশন করার আগে দেখো এটাকে খেয়াল করো, এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি d of xy, d of xy কে ভাঙলেই কিন্তু y dx plus x dy আসে, মাইনাস dy by 1 + y² equals to 0। বোথ সাইডকে ইন্টিগ্রেশন করো, তাহলে এদিকটা হবে xy, এটা হচ্ছে tan ইনভার্সের ইন্টিগ্রেশন, tan ইনভার্স y equals to কনস্ট্যান্ট আমি বললাম c। এখন এই যে কার্ভটা, এই কার্ভটা 0, 0 দিয়ে পাস করেছে, মানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে আমি পাবো when x equals to 0, y equals to 0 implies that c টাও দেখো 0 আসবে। তো আলটিমেটলি আমার তাহলে কার্ভটা কি হচ্ছে, কার্ভটা হচ্ছে xy মাইনাস tan ইনভার্স y equals to আলটিমেটলি 0।
এবার বলছে এই কার্ভটা আবার আলফা কমা 1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আলফা কমা 1 যদি এখানে বসিয়ে দিই তাহলে আলফা মাইনাস tan ইনভার্স 1 ইকুয়ালস টু 0, বা আলফা ইকুয়ালস টু tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে হয় পাই/4, তাহলে আলফার ভ্যালুটা আমি পাচ্ছি পাই/4। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন সি বা পাই/4 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে লাস্ট কোশ্চেন, সেকশন বি লাস্ট কোশ্চেন এবং ম্যাথমেটিক্সের লাস্ট কোশ্চেন আমরা পড়বো, যেটা অবভিয়াসলি আমাদের কি থেকে দিয়েছে, একটা প্রবাবিলিটি প্রবলেম। প্রবলেমটা প্রবাবিলিটি বা পারমুটেশন কম্বিনেশনের প্রবলেম দেখি স্টুডেন্টসরা ঘাবড়ে যায়, কিন্তু আলটিমেটলি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে পারমুটেশন কম্বিনেশনে, তাহলে অবভিয়াসলি কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। আর সেই জন্যই আমাদের চ্যানেলে কিন্তু আমাদের পারমুটেশনের উপর ক্লাস দেওয়া আছে ডিটেলসে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ক্লাস 11-এর প্লে লিস্টে গিয়ে তোমরা পারমুটেশনের ক্লাস করতে পারো। তো এখানে প্রবলেমটা কি বলছে দেখো, এটা হচ্ছে 3 নম্বর প্রবলেম এবং তার অপশনগুলো আমি এদিকে লিখেছি। তো এখানে প্রবলেমটা বলছে অ্যান আনবায়াসড কয়েন ইজ টসড। আনবায়াসড কয়েন মানে কাকে বলে? আনবায়াসড কয়েন মানে হচ্ছে যে কয়েনটাকে টস করলে তার হেড পড়ার প্রবাবিলিটি এবং টেল পড়ার প্রবাবিলিটি ইকুয়াল হবে, তো সেই ধরনের কয়েনকে বলা হয় আনবায়াসড। ইফ দ্য রেজাল্ট ইজ হেড, এ পেয়ার অফ আনবায়াসড ডাইস ইজ রোল। অর্থাৎ বলছে আমি একটা কয়েনকে ছুড়লাম, যদি হেড পড়ে তাহলে এক জোড়া লুডোর ছক্কা ছুড়ব, এবং লুডোর ছক্কা ছুড়ে কি করব না, দুটো লুডোর ছক্কাকে ছোড়ার ফলে দুটো ছক্কার যে পয়েন্টগুলো পড়বে সেই পয়েন্টগুলো নোট ডাউন করব। হেড পড়লে দুটো লুডোর ছক্কা ছড়বো, টেল পড়লে কি করব না, ওয়েল স্যাফেল একটা 11টা তাসের প্যাকেট থেকে কি করব, একটা তাস তুলে নেবো। দুটো কেস হচ্ছে, অর্থাৎ ভালো করে বোঝো, একটা কয়েন টস করা হচ্ছে, যদি হেড পড়তে পারে টেল পড়তে পারে। হেড পড়লে দুটো ছক্কাকে আবার ছুড়ে দেবো, টেল পড়লে কি করব, আর টেল পড়লে একটা তাসের প্যাকেট থেকে একটা তাস তুলব। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো ছক্কা ছুড়ে দিচ্ছি, সেক্ষেত্রে দুটো ছক্কায় টোটাল যত নম্বর পড়ছে সেই টোটাল নম্বরটাও নোট করব, এবং যখন টেল পড়লে যে তাসের প্যাকেট থেকে তাস টানছি সেই তাসের নাম্বারটাও নোট করব। তো এবার বলছে দেন হোয়াট শ্যাল বি দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নোটেড নাম্বার উইল বি আইদার 7 or 8। অর্থাৎ দুটো ক্ষেত্রেই নোট করা নাম্বারগুলো 7 অথবা 8 হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে চলো সবার প্রথম কি করব, সবার প্রথম আমি ধরে নেবো, লেট এ, এই ইভেন্টটা হচ্ছে তোমার ইভেন্ট গেটিং 7 and 8 by rolling a পেয়ার অফ ডাইস। অর্থাৎ প্রথমে লুডোর ছক্কাগুলো ছোড়ার ফলে যে 7 এবং 8 পাওয়ার যে ব্যাপারটা, সেই ঘটনাটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করছি। তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে, তার আগে আমরা দেখব এর ইভেন্ট স্পেসে কি কি এলিমেন্ট আছে। অর্থাৎ 7 এবং 8 কখন পড়বে, দুটো ছক্কা ছোড়া হচ্ছে, তো প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 6 পড়লে টোটাল 7 আসবে, এছাড়া 6 1-এ আসবে, এছাড়া 2 5-এ আসবে, 5 2-এ আসবে, 3 4-এ আসবে এবং 4 3-এ আসবে। এতগুলো পয়েন্টের জন্য কিন্তু 7 আসবে। 8 কিসে কিসে আসবে, 2 6-এ আসবে, 6 2-এ আসবে, 3 5-এ আসবে, 5 3-এ আসবে এবং 4 4-এ আসবে। তো টোটাল কতগুলো আমি ইভেন্ট স্পেসে পয়েন্ট পাচ্ছি, টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ইভেন্ট স্পেসে পয়েন্ট আছে। আর টোটাল নম্বর অফ পয়েন্ট কতগুলো হবে, অর্থাৎ দুটো ছক্কাকে ছুড়লে আমরা জানি টোটাল 36 পয়েন্টস আমরা পাই। তাহলে পি অফ এ আমরা কি বলতে পারবো, 11/36। অর্থাৎ ডাইস ছুড়ে দিয়ে 7 এবং 8, দুটো ডাইসকে যখন ছুড়ে দেবো, দুটো ডাইসের সম্মিলিত যোগফলটা, পয়েন্টের যোগফলটা 7 এবং 8 হওয়ার সম্ভাবনা হচ্ছে 11/36। একইভাবে বি একটা ইভেন্ট ধরবো, ইভেন্ট অফ গেটিং 7 or 8। আচ্ছা, আমি প্রিভিয়াস পেজে এখানে একটা কথা লিখেছিলাম 7 and 8, এটা অ্যান্ড নয়, এটা অ্যাকচুয়ালি অর, 7 অথবা 8 পাওয়ার। getting 7 or 8, event of getting 7 or 8 from a pack of 11 cards।
তাহলে 11টা কার্ডের মধ্যে 7 আর 8 কতভাবে নিয়ে যাবে? 2 প্রকারে নিয়ে যাবে, একবার 7 একবার 8, এবং টোটাল কার্ড হচ্ছে 11টা। তাহলে প্রবাবিলিটি অফ বি ইজিলি আমি বলতে পারবো 2/11। এখন প্রবাবিলিটি অফ হেড কত? আমরা সবাই জানি প্রবাবিলিটি অফ হেড হচ্ছে হাফ, প্রবাবিলিটি অফ টেল হয় হাফ। তাহলে একটা জিনিস দেখো, যখন হেড পড়বে তখন এ ঘটনা ঘটবে, হেড পড়ার ঘটনা ঘটলে এ ঘটবে, অর্থাৎ ডাইসকে রোল করা হচ্ছে। যখন টেল পড়ছে তখন আমাদেরকে তাস টানতে হচ্ছে, অর্থাৎ যখন টি ঘটবে তখন বি ঘটবে। অর্থাৎ এখানে এইচ আর এ একসঙ্গে ঘটবে। আবার একইভাবে টি অর্থাৎ টেল এবং বি একসঙ্গে ঘটবে। তাহলে আমাদেরকে বার করতে হবে পি অফ এইচ ইন্টারসেকশন এ প্লাস পি অফ টি ইন্টারসেকশন বি। এই টোটাল প্রবাবিলিটিটাই হবে আমার আলটিমেটলি 7 এবং 8 পড়া, নোটেড নাম্বারগুলো 7 এবং 8 হওয়ার সম্ভাবনা। অতএব রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু হচ্ছে এটা। এখন হেড পড়ার ঘটনা এবং এ ঘটনা দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একইভাবে টি আর বি দুটোই ইন্ডিপেন্ডেন্ট। তাহলে পি অফ এইচ ইন্টারসেকশন এ কি হয়ে যাবে? পি অফ এইচ ইন্টু পি অফ এ প্লাস এটা হয়ে যাবে পি অফ টি ইন্টু পি অফ বি। প্রত্যেকটার ভ্যালু আমার জানা আছে, এটা হাফ, এটারও হাফ, এটারও হাফ, তাই হাফটা আমি কমনলি নিচ্ছি। পি অফ এ আমার কত এসছে? পি অফ এ আমার এসছে 11/36, পি অফ বি এসছে 2/11। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আলটিমেটলি আমি কি পাবো? আলটিমেটলি আমি পাবো এখান থেকে আচ্ছা ক্যালকুলেশনটা করেই বলি, অ্যান্সার দেখতে পাবে তোমরা কি আসবে। 36 × 11 কি হবে? 36 × 11 এটা হয়ে যাবে 396। তো 396 অ্যান্ড এখান থেকে দেখো, তো 11 11 121, এটা হবে 11 36 72, ওকে, অ্যান্ড বাইরে আছে হাফ। তো 396 ইন্টু হাফ কত হবে? এটা হয়ে যাবে 600 180, দ্যাট মিনস 792। আর ওপরটা তাহলে আমাদের কত আসবে? 121 প্লাস 72 করলে 193। তো 193/792 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। আর এখানে দেখো তোমাদের অপশন কোনটা আছে? অপশন হচ্ছে বি, 193/792 ইজ দ্য রাইট অ্যান্সার। তো টোটাল আমাদের কিন্তু জেবিএনএসটিএস এর ম্যাথমেটিক্স এর কোশ্চেন আমি সলভ করে দিয়েছি। তোমরা যারা জেবিএনএসটিএস সিনিয়র ট্যালেন্ট টেস্ট দেবে তারা অবভিয়াসলি বাকি স্যাম্পল কোশ্চেনগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে ও ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যেও। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আরও বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়ালস, বিভিন্ন রকম লেকচার নোট সবসময় পাবলিশ করা হয়। এই টোটাল আজকের ক্লাসটার যে লেকচার নোট সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, এবং যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হও দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে।